হাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? হোপ ইউ আর অল ওয়েল। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে। ওকে, তো উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনে এখানে আমরা মোট তোমাদের জন্য 16টি প্রশ্ন রেখেছি এবং 16টি প্রশ্নের মধ্যে আমরা ইম্পর্টেন্ট মাত্র 10টি প্রশ্ন আলোচনা করব এবং আশা করি তোমরা এই 10টি প্রশ্নের মধ্যে 100% উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তোমরা কমন পাবে। এর প্রমাণ হিসেবে আমি তোমাদের শুধু এইটুকুই বলতে পারি, তোমরা উচ্চ মাধ্যমিক 2024 যে এইচএস এক্সাম হলো সেখানে দেখো, সেখানেও আমরা রাষ্ট্রবিজ্ঞানে 10 থেকে 12টি প্রশ্ন মুখস্থ করতে বলেছিলাম এবং এই 10 থেকে 12টি প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নগুলো বলেছিলাম 7 থেকে 8টি, সেই 7 থেকে 8টি তোমার ফাইনাল পরীক্ষায় তার মধ্যে থেকেই 5টি প্রশ্ন কমন এসেছিল। সুতরাং এবারও আশা করি সেই রকমই কিছু হবে। তো চলো, এখানে আমাদের প্রথম অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা। দেখো এখানে যে প্রথম প্রশ্ন রয়েছে সেই প্রথম প্রশ্নটি হচ্ছে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। অথবা সেম প্রশ্ন, একই উত্তর হবে, সেটা হচ্ছে বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো। ওকে, দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। ভীষণই এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। আশা করছি এই দুটি প্রশ্নের মধ্যে তোমরা একটি 100% কমন পাবে। তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1 নম্বর প্রশ্নটা, এটা তোমরা অবশ্যই প্রথমেই মুখস্থ করবে। দেখো এখান থেকে 3 নম্বর প্রশ্ন রাখা হয়েছে, তোমরা ইচ্ছে করলে মুখস্থ করতেও পারো অথবা না করতে পারো। শুধুমাত্র তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই আমি এখানে বেশ কয়েকটি এক্সট্রা বড় প্রশ্ন রেখেছি। আমি তোমাদের চেষ্টা করব 16টি প্রশ্নেরই উত্তর দেওয়ার, কিন্তু 16টি প্রশ্নের উত্তর আলোচনা, হ্যাঁ, এবং উত্তর সহ যখন আলোচনাটা তোমরা একবার দেখে নেবে তখন দেখবে তোমাদের বড় প্রশ্নগুলো মুখস্থ করতে একদম ইজি হয়ে যাবে। যাই হোক, 3 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কি, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। অথবা সেম প্রশ্ন উত্তর একই হবে, জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় উল্লেখ করো। নেক্সট, তোমরা জানো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে 2, 3 আর 4 নম্বর অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসবে না। সুতরাং এরপরে পঞ্চম অধ্যায় কি হচ্ছে? পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট। মনে করো তোমাদের 2025 সালের কোশ্চেন তৈরি হয়ে গেছে আর এই প্রশ্নটা আছেই। দেখো নেক্সট, অথবা দিয়ে সেম প্রশ্ন হতে পারে, সরি, উদারনীতিবাদের মূল সূত্রগুলি ব্যাখ্যা করো। এখানে এক্সট্রা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। নেক্সট, ষষ্ঠ অধ্যায় আমরা আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় হচ্ছে সরকারের বিভাগসমূহ। এখান থেকে তোমাদের বেশিরভাগ সময়ই এমসিকিউ আর এসিকিউ প্রশ্ন দিয়ে দেয়। ওকে, এমসিকিউ আর এসিকিউ প্রশ্ন যদি দিয়ে দেয় তাহলে এখান থেকে তোমাদের কোনো এলকিউ অর্থাৎ বড় প্রশ্ন আসবে না। বিগত 2 বছর থেকে দেখছি এই চ্যাপ্টার থেকে কোনো বড় প্রশ্ন দেয়নি। এই কারণে আমি তোমাদের এখান থেকে একটি প্রশ্ন ইম্পর্টেন্ট রেখেছি, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এছাড়া তোমরা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই দুটি তোমরা করে রাখতে পারো। এবং এক্সট্রা আমি শুধু তোমাদের মাথায় কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আলোচনা করব, সেটা হচ্ছে বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো, বিচার বিভাগীয় সমীক্ষা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। ওকে, তোমাদের জন্য আরেকটু কিছু বলে রাখি। দেখো তোমরা এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের জন্য কি করবে, এমসিকিউ আর এসিকিউ প্রশ্নের জন্য দেখবে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়, তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের 10টি অধ্যায় রয়েছে সেই 10টি অধ্যায়ের ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে। তোমরা যদি সেই কনসেপ্ট ক্লিয়ারের ভিডিওগুলো দেখো তাহলে 100% তোমরা সেখান থেকে এমসিকিউ আর এসিকিউ একদম অন্ধের মতো মুখস্থ না করে কনসেপ্ট ক্লিয়ার করার পর তোমাদের মনে থেকে যাবে। এছাড়াও আমরা যখন টেস্ট পেপার বেরোবে তখন টেস্ট পেপারগুলো সলভ করব। ওকে, এখন শুধু আমরা 5টি বড় প্রশ্ন অর্থাৎ 40 নম্বরের এলকি নিয়েও আলোচনা করব। এবং এই যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করছি এগুলো কিন্তু আমি পিডিএফ সহ উত্তর সহ আলোচনা করব। আর পিডিএফ গুলো পাওয়ার জন্য তোমরা আমাদের নিচে যে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। দেখো নেক্সট, সপ্তম নম্বর অধ্যায় হচ্ছে ভারতের শাসন বিভাগ। প্রথম প্রশ্ন ভীষণই ইম্পর্টেন্ট, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা একই প্রশ্ন উত্তর একই হবে,
ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। এই দুইটি প্রশ্নই ভীষণই ইম্পর্টেন্ট, তোমরা দেখবে দুইটি প্রশ্নই কমন আসবে অথবা দিয়ে দুইটির মধ্যে যে কোনো একটি লিখতে হতে পারে। নেক্সট অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করো। ভীষণই একটা সহজ নোট, আমি তোমাদের সঙ্গে পরে ডিসকাশন করব। নেক্সট হচ্ছে অর্থ বিল কাকে বলে, লোকসভায় কিভাবে অর্থ বিল পাস করা হয় তা আলোচনা করো। এই দুইটি প্রশ্ন তোমরা করে রাখবে, আশা করি এই দুইটির মধ্যে একটি আমরা কমন পাবো। নেক্সট 3 নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। এটা আমরা মেইনলি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আলোচনা করব। নেক্সট দেখো নবম অধ্যায়। নবম অধ্যায় হচ্ছে ভারতের বিচার বিভাগ এবং এটাই হচ্ছে তোমাদের শেষ অধ্যায়। এখানের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। ভীষণই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটাও শিওর তোমাদের 2025 সালে আসবে। নেক্সট ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো। আর লাস্ট প্রশ্ন হচ্ছে ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো। এখানে যদি দেখো এই যে আমাদের নবম অধ্যায় পর্যন্ত আলোচনা করলাম, এই নবম অধ্যায়ের মধ্যে প্রায় তোমাদের 16টি প্রশ্ন রয়েছে। ওকে, তো এই 16টি প্রশ্নের মধ্যে আমি তোমাদের বলেছি 10টি প্রশ্ন ইম্পর্টেন্ট। তো 10টি প্রশ্ন কোনগুলো দেখো, এই দেখো 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন তোমরা মুখস্থ করবে, এইরকম সিকোয়েন্সই মুখস্থ করো। নেক্সট দেখো এটা হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, কারণটা আমি একটু চেঞ্জ করে নিই, আমাকে 1 মিনিট সময় দাও। আর সেটিং এ একটু নতুন তো ওই কারণে হয়তো টাইম লাগছে, আমি ঠিকঠাক লিখতে পারছি না। আশা করি যখন অভ্যেস হয়ে যাবে তখন খুব ইজি হবে। ওকে, দেখো 3টা হয়েছে আমাদের, এইটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। নেক্সট যদি দেখো 4 নম্বর প্রশ্নের পর বেশি চলে গেল, যাই হোক এইটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে 6 নম্বর আমাদের প্রশ্ন, যেগুলো আমরা নীল কালিতে মার্ক করে রেখেছি। এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন, অর্থ বিলটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন এবং শেষে নবম অধ্যায় রয়েছে। নবম অধ্যায়ের ক্ষেত্রে এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন এবং এটা হচ্ছে 10 নম্বর। এই 10টি প্রশ্ন যদি তোমরা মুখস্থ করো 100% তোমরা এখান থেকে কমন পাবে এবং এই 10টি প্রশ্নের উত্তর সহ পিডিএফ আমরা নেক্সট ভিডিওগুলোতে পরপর আলোচনা করব। ওকে, তো আশা করি তোমরা বাংলার স্কুলকে এইভাবেই সাপোর্ট করতে থাকবে। তোমাদের জন্য আমি অনেক দিন ভিডিও করতে পারিনি, মাঝখানে আমার ভীষণ শরীর খারাপ ছিল, সামনে আমার এক্সাম ছিল, সে কারণে ভিডিও করা হয়নি। আশা করি তোমরা এরপর ডে বাই ডে রেগুলার ভিডিও পাবে এবং আমি আমার কথা রাখার ইনশাআল্লাহ চেষ্টা করব। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ।